নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। ঘণ্টাখানেকের এই সফরে স্বাগত। মন্ত্রীরা সব সাবধান, রাজা আসছে। গত বছর পুজোর ঠিক আগে দক্ষিণ কলকাতার একাধিক গলি রাজপথ এই স্লোগানে ছেয়ে গেছিল। আজকে এবছরের শুরুতে সিবিআইয়ের বক্তব্য, যে মাথা থেকে এই দুর্দান্ত স্লোগানটি বেরিয়েছিল সেই মন্ত্রী মদন মিত্রের ছেলের বিয়েতে যা খরচাপাতি হয়েছিল তা একেবারেই এ রাজ্যের মন্ত্রী সুলভ নয়, খরচের দিক থেকে অন্তত তা রাজা সুলভ, রাজকীয়। কিন্তু সিবিআইয়ের অভিযোগ এখানেই শেষ নয়। তাদের বক্তব্য যে এই শাহী শাদির খরচাপাতি একটা বড় অংশ জুগিয়েছিল একাধিক চিটফান্ড সংস্থা। সেই নেই আমাদের আজকের এই বিতর্ক, আমাদের আজকের বিষয়। ছেলের বিয়ে মদনে, বরকর্তা নাকি চিটফান্ড? মন্ত্রীর নাম জড়ালো সারদার মতো আরও কোম্পানিতে। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন, আমার একদিকে আছেন জয়প্রকাশ মজুমদার, বিজেপি নেতা, আছেন বিজন সরকার, শিক্ষক, অন্যদিকে রয়েছেন উদয়ন গুহ, ফরওয়ার্ড ব্লক নেতা, এবং অধ্যাপক দেবাশিস সরকার। ওদের কাছে আসবো, কিন্তু খরচের যে অভিযোগ সিবিআই তুলছে, কোথায় কোথায় অসঙ্গতি খুঁজে পাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, দেখুন। সুদীপ্ত সেনের সঙ্গে তার ঘনিষ্ঠতার অভিযোগ দীর্ঘদিনের, কিন্তু এবার সারদা ছাড়া আরও একাধিক বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে মদন মিত্রর ঘনিষ্ঠতার অভিযোগ উঠল। সৌজন্যে তাঁরই বড় ছেলের বিয়ের রিসেপশন পার্টি। সিবিআই এর দাবি 2014 9 মার্চ পিসি চন্দ্র গার্ডেনে হওয়া এক হাই প্রোফাইল পার্টির গোটাটাই নাকি স্পন্সর করেছিল 4টি বেআইনি আর্থিক প্রতিষ্ঠান, এমপিএস, হাইকোর্ট, রোজ ভ্যালি এবং অ্যাঞ্জেল। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, পিসি চন্দ্র গার্ডেনের কর্তার বয়ান এবং আরও নানা তথ্য প্রমাণের উপর ভিত্তি করে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কয়েক কোটি টাকা বাজেটের এই অনুষ্ঠানে কেউ দিয়েছিলেন খাওয়ার খরচ, কেউ মণ্ডপ সজ্জার খরচ, কেউ বা ভিডিও রেকর্ডিংয়ের খরচ, কেউ আবার ব্যয়ভার নিয়েছিলেন অতিথি আপ্যায়নের। এমনকি অনুষ্ঠানের আমন্ত্রণপত্র এবং পরিবহন মন্ত্রীর পুত্রবধূর বেশ কিছু গয়নাও স্পন্সর করা হয়েছিল বলে সূত্রের দাবি। এ বিষয়ে মদন মিত্রর বড় ছেলে স্বরূপ মিত্রর প্রতিক্রিয়ার জন্য তাঁর বাড়িতে যাওয়া হলেও তাঁকে পাওয়া যায়নি। মদন মিত্রর ছোট ছেলে শুভরূপ মিত্রর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও প্রতিক্রিয়া দিতে রাজি হননি তিনি। কেন্দ্রীয় গোয়েন্দাদের প্রশ্ন, কি কারণে পরিবহন মন্ত্রীর ছেলের বিয়ের রিসেপশন পার্টির খরচ বহন করল এই সংস্থাগুলি? তাদের উপর কি চাপ দেওয়া হয়েছিল? তবে কি সারদার মতো এই সমস্ত বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকেও প্রোটেকশন মানি নেওয়া হতো? উত্তরের খোঁজে সংস্থাগুলির আধিকারিক এবং কর্তাদের জেরা করতে চায় সিবিআই। একই সঙ্গে এ বিষয়ে আরও তথ্য জোগাড় করতে খতিয়ে দেখা হচ্ছে এই পার্টির ব্যয় সংক্রান্ত নথি। খতিয়ে দেখা হচ্ছে কারা এই পার্টির বিল মিটিয়েছিলেন, কিভাবে মিটিয়েছিলেন। অতিথি তালিকা সম্পর্কে নিশ্চিত হতে পার্টির ভিডিও ফুটেজও খতিয়ে দেখছেন গোয়েন্দারা। সমস্ত দিক খতিয়ে দেখে অভিযোগের সত্যতা যাচাই করে দেখে নিতে চাইছেন তারা। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। জয়প্রকাশবাবু, আমি একেবারে পাটিগণিতের হিসেবে আসছি। এই রাজ্যের মন্ত্রীদের মাইনে 8,300 টাকা, এছাড়া গ্যাস, ইলেকট্রিসিটি, ফোন বাবদ টাকা নিয়ে 12 থেকে 13,000 টাকা। এটা বামফ্রন্ট আমলেও ছিল, এই আমলেও তাই। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এসে মন্ত্রীকে প্রতিদিন একটা সিটিং অ্যালাউন্সের বন্দোবস্ত করে দিলেন 1000 টাকা, অর্থাৎ বাড়তি 30,000 টাকা। আমি গড়ে যদি ধরি মাসে 30,000 আর আগে 13, সর্বোচ্চ 43,000 টাকা মতো একজন মন্ত্রীর রোজগার। সিবিআইয়ের বক্তব্য যে এই রোজগারে এই বিপুল ব্যয়ভার অসম্ভব। না, মদনবাবু নাকি জানা যাচ্ছে গড়ে 18,000 টাকা করে নিয়েছেন, ওই সিটিং অ্যালাউন্স বলুন আর এইসব। তো উনি তো মদনবাবুই তো 18,000 টাকা তো অনেক টাকা। 18,000 টাকাতে আপনি সংসার প্রতিপালন করে, গাড়ি চড়ে, তেল ভরে, হাতে মদনবাবুর অসংখ্য আংটি আছে দেবার মানে কৃপার জন্যে, সেই সব করে 3-4 কোটি টাকা এমন বেশি কিছু নয় ছেলের বিয়ের জন্য খরচ করেছেন। কি আছে, 18,000 টাকা তো ছিল ইনকাম, অফিসিয়াল ইনকাম তো অ্যাটলিস্ট আছে। 18,000 টাকা কি 20,000 টাকা? ঘটনাটা দেখুন, এই যে ঘটনাটা দেখাচ্ছেন আপনারা, এর নামকরণ হতে পারে মদন দমন কাণ্ড। মদনকে একটু কথাটা একটুখানি যদি ওলট পালট করে নেন তাহলে দমন আসবে কথাটা। একটা ছোট তথ্য দিই আপনাদের। শ্যামল সেন কমিশন জানেন, সুদীপ্ত সেনকে ডেকেছিল 50 বার, দেবযানী মুখার্জিকে ডেকেছিল 20 বার, কুণাল ঘোষকে একবারও ডাকেনি। এবং যখন আপনারা জিজ্ঞেস করেছিলেন তখন শ্যামল সেন কমিশনে বলা হয়েছিল যে কুণাল নিজে যেতে চেয়েছিল কিন্তু যায়নি। শ্যামল সেন বললেন যে কমিশনের আমরা সময় পাইনি। আসল ঘটনাটা কি জানেন, তখন ভয় পেয়েছিল এরা
যে এই কুণাল ঘোষ গিয়ে এই যে কাণ্ড কারখানা আপনারা এখন খুঁড়ে বার করছেন, এত দেরি হলে সিবিআই করছে, যে ওরা গিয়ে যদি শ্যামল সেন কমিশনে এইসব ঘটনা নথিবদ্ধ করিয়ে দেয় তাহলে তো মুশকিল হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত ঘটনা জানতেন। সব থেকে অসুবিধা কি জানেন, মদনবাবু যা করেছেন তা মুকুলবাবু জানতেন না। এখানে আমার এটা বলার আছে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এক মন্ত্রীর বক্তব্য যে এই বিপুল বিলাসিতা জানার পর মমতা বন্দ্যোপাধ্যায় বিয়ের অনুষ্ঠানে উপস্থিতি হননি। না 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 না, মমতা বন্দ্যোপাধ্যায় এরকম হাজার হাজার লোক গেছে সেখানে উপস্থিত তো হন না। মমতা বন্দ্যোপাধ্যায় তো এগুলোকে ব্লেসিংস দেন, উনি আশীর্বাদ দেন যে তোরা এইভাবে করবি, এইরকম হইচই এত কিছু। শুনুন, ওখানে কে নাচের কে অংশগ্রহণ করেছিল বলুন তো? মদনবাবুর ছেলের বিয়ে হচ্ছে, ওপেন স্টেজে কে নাচছিল? কার ট্রুপ, এবং নিজেও নাচছিলেন দেবশ্রী রায়। তাতে কয়েকজন লোক দেখছে, কেউ দেখছে না, কিন্তু তিনি নেচে যাচ্ছেন। ভাবুন, আপনি ভাবতে পারেন যে একজন এমএলএ আর একজন এমএলএর ছেলের বিয়েতে এইরকম পরিস্থিতি তো দেখেছি। সুতরাং একটাই কথাটা হচ্ছে, আপনারা যেটা বলুন, আমরা মনে করি, এটা সাধারণ মানুষও মনে করে, মদনবাবু জানেন, মুকুলবাবু জানেন, মমতা দেবী জানেন না, হতে পারে না। সেই সময় যার কথা ছাড়া বাংলায় পাতা নড়ে না, পাখি ডাকে না, সেখানে হাজার হাজার কোটি টাকা এই সমস্ত হচ্ছে, নিজের লোকরা করছে, জানেন না তা না, সব জানতেন মমতা দেবী। জয়প্রকাশ বাবুর বক্তব্য আশীর্বাদ, কিন্তু আশীর্বাদে যে বিপুল পরিমাণ খরচ করা হয় সেটা শুধু ব্লেসিংস বা আশীর্বাদে তো আসা সম্ভব নয়। আর সেইখানেই সিবিআইয়ের মূল প্রশ্ন যে এমন একটি অনুষ্ঠান, 40টির বেশি স্টল, 500রও বেশি অতিরিক্ত কর্মী, এছাড়া নিরাপত্তা রক্ষী, শোনা যায় ড্রোন ওপর থেকে, আকাশ থেকে চক্কর মারছিল শুধু যারা নিমন্ত্রিত হয়েছিলেন তাদের নিরাপত্তার জন্য। সত্যি কি তাই? এই পাওয়া তথ্যগুলোই এবার যাচাই করে দেখছে সিবিআই। 3000 অতিথি, 100-র কাছাকাছি খাওয়া স্টল, নবদম্পতিকে আশীর্বাদ করতে তাবড় ব্যক্তিদের ঢল। পরিবহন মন্ত্রীর ছেলের বিয়ে রিসেপশন পার্টির তদন্তে নেমে সিবিআই এর হাতে উঠে এসেছে এমন কিছু তথ্য যা চোখ কপালে তুলেছে গোয়েন্দাদের। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, পিসি চন্দ্র গার্ডেনে আয়োজিত এই পার্টিতে আমন্ত্রিতের সংখ্যাই ছিল কমপক্ষে 3000। অনুষ্ঠান মঞ্চে ছিল 2টি মঞ্চ, একটিতে বসেছিলেন নবদম্পতি, অন্যটিতে ছিল অতিথিদের জন্য মনোরঞ্জনের আয়োজন। তবে সব আয়োজনকে ছাপিয়ে যায় ভোজের বাহার। নানা সূত্র মারফত সিবিআই জানতে পেরেছে এই রিসেপশন পার্টিতে খানা পিনার ব্যবস্থা ছিল এলাহি। সূত্রের দাবি, মেনুতে ছিল দেশের কমপক্ষে 10টি রাজ্যের নানা পদ। শুধু ভারত নয়, ছিল বাংলাদেশি ব্যঞ্জনও। পার্টিতে খাবারের স্টলের সংখ্যা ছিল 40 থেকে 45টি। কি ছিল না সেই স্টলে? সিবিআই সূত্রে দাবি, শুধু বিরিয়ানি ছিল 3-4 রকমের, খাসির মাংসের পদ ছিল 7-8 ধরনের, ছিল 6 রকমের মুরগির মাংসের পদ, মাছ ছিল 8-9 রকমের। এত গেল আমিষ। নিরামিষের সম্ভারও ছিল তাক লাগানোর মতো। 6-7 রকমের পনিরের পদ, 10-12 রকমের সবজি, ভেজ বিরিয়ানি থেকে ভেজ ফ্রাইড রাইস, সবই ছিল রসনা তৃপ্তির জন্য। শেষ পাতে মুখ মিষ্টির জন্য ছিল 35 রকমের মিষ্টি। শুধু শরবত ও ঠান্ডা পানীয় স্থলের সংখ্যাই ছিল 8টি। শুধু আহারের আয়োজন নয়, তা পরিবেশনের ঢঙেও ছিল চমকের ছোঁয়া। সিবিআই সূত্রে দাবি, যে প্রদেশের খাবার, পরিবেশনকারীদের পরনেও ছিল সেই প্রদেশেরই পোশাক। সিবিআই সূত্রে দাবি, মদন মিত্রর ছেলের বিয়ের রিসেপশন পার্টির দায়িত্ব দেওয়া হয়েছিল শহরের নামজাদা 4-5টি ক্যাটারিং সংস্থাকে। পার্টিতে কাজে নেমেছিলেন ওই সংস্থাগুলির কমপক্ষে 400-500 কর্মী। প্রাথমিকভাবে কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান, এই পার্টিতে প্লেট প্রতি খরচ পড়েছিল প্রায় 3500 টাকা। অর্থাৎ 3000 অতিথিকে খাওয়াতেই শুধু খরচ হয়েছিল 1,05,00,000 টাকা। কিন্তু এত টাকা মদন মিত্র পেলেন কোথা থেকে? প্রশ্ন সিবিআই এর। প্রশাসনিক সূত্রে খবর, রাজ্যের একজন মন্ত্রীর বেতন 8300 টাকা, ইলেকট্রিক ও ফোনের বিল মিলিয়ে প্রায় 12,000 টাকা। এর সঙ্গে মন্ত্রীদের জন্য প্রত্যহ 1000 টাকা করে সিটিং অ্যালাওয়েন্স চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে মাসে 12,000 টাকা প্লাস 30,000 টাকা, অর্থাৎ 42,000 টাকা, অর্থাৎ বছরে প্রায় 5,04,000 টাকা। কিন্তু এই বেতন পেয়ে শুধু খাওয়াতেই কোটি টাকা খরচ করলেন কি করে মদন মিত্র, জানতে চাইছে সিবিআই। শুধু এই নয়, সিবিআই সূত্রে দাবি, পার্টির ভেতরে মোতায়েন করা হয়েছিল 80 থেকে 100 জন ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী, বাইরে পুলিশ। এমনকি কলকাতা পুলিশের কয়েকজন পদস্থ কর্তাও এই পার্টিতে সাদা পোশাকে হাজির ছিলেন বলে সূত্রের দাবি। এখানেই শেষ নয়, অভিযোগ, নজরদারি চালানোর জন্য অতিথিদের মাথার ওপর দিয়ে অবিরাম চক্কর কেটেছিল কলকাতা পুলিশের ড্রোন। যাবতীয় দাবি ও অভিযোগের সত্যতা খতিয়ে দেখছে সিবিআই। এ বিষয়ে মদন মিত্রর বড় ছেলে স্বরূপ মিত্রর প্রতিক্রিয়ার জন্য তাঁর বাড়িতে যাওয়া হলেও তাকে পাওয়া যায়নি। মদন মিত্রর ছোট ছেলে শুভরূপ মিত্রের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও প্রতিক্রিয়া দিতে রাজি হননি তিনি। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ।
Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র ABP আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র ABP আনন্দে। উদয়নবাবু, আমি একদম রাজনীতির প্রশ্নে আসব। সেটা হচ্ছে আমাদের মতো গরিব দেশে আমি ক্ষমতা ছিল কিনা, খরচ, এই সব এমনকি রুচির প্রশ্নও তুলছি না। আমি প্রশ্নটা একদম রাজনৈতিক দিক থেকে করছি যে গরিব দেশে একজন রাজনীতিবিদ তার ক্ষমতা থাকা সত্ত্বেও এইরকম দৃষ্টিকটু রকমের এলাহি একটা আয়োজন, এটা তো একটা পলিটিক্যাল ব্ল্যান্ডারও। এটা হয়তো উনি নিজের পকেটের পয়সা খরচ করতে হলে এতটা করতেন না, যেহেতু স্পন্সর্ড ম্যারেজ, সেই জন্য এটা হয়েছে। আমি করতেন না, পারতেন কি আলাদা ব্যাপার, কিন্তু করতেন না। এবার আমি একটা ব্যাপার বলি, আজকে সিবিআই এতদিন বাদে বের করতে পেরেছেন যে মদন মিত্রের ছেলের বিয়েতে কত টাকা খরচ হয়েছে। মদন মিত্রের ছেলের যখন বিয়ে হয় তখন আমাদের হাউস চলছে বিধানসভা। আমি বিয়ের ওই বৌভাতের পরের দিন বিধানসভার ভেতরে ঢুকছি, তৃণমূলের একটি গ্রুপ আলোচনা করছেন, একজন সিনিয়র লিডার কলকাতার এমএলএ ভদ্রলোক, তিনি আমি পাশ দিয়ে যেতে যেতে শুনলাম মন্তব্য করছেন যে জাঁকজমকের দিক থেকে শতাব্দীর সেরা বিয়ে। তাহলে তৃণমূলের নেতারা বৌভাতের পরের দিন, পার্টির পরের দিনই তারা বুঝতে পেরে গিয়েছিলেন যে জাঁকজমকের দিক থেকে শতাব্দীর সেরা বিয়ে। সিবিআইয়ের বক্তব্য একটা মূল অনুষ্ঠান, তারপরে একটা তার নির্বাচনী ক্ষেত্রের জন্য একটা অনুষ্ঠান হয়, এছাড়া একটা ককটেল ডিনার হয়, একাধিক অনুষ্ঠান। তুমি এই যে বললে না যে মাননীয় মুখ্যমন্ত্রী চাননি, আচ্ছা তুমি গিয়ে মদন মিত্রকে আলাদা করে জিজ্ঞাসা করো, এবং তৃণমূলের যাদের যাদের নাম এই চিট ফান্ডের ব্যাপারে এসছে তাদের যদি জিজ্ঞাসা করো, এমনকি ওই শুভপ্রসন্ন ভট্টাচার্য তোমার সাথে ইন্টারভিউতে বলেছেন যে আমি যা করেছি উনি জানেন। তাহলে উনি গেলেন কি না গেলেন সেটা বড় কথা না, কিন্তু যা ঘটনা ঘটেছে উনি জানেন। 4টে চিট ফান্ড এই বিয়ের পেছনে টাকা খরচ করেছে। ঠিক এই কারণেই তো আমরা বলেছিলাম যে সারদা কাণ্ড সিবিআই শুধু সারদা দেখবে কেন, যা কিছু খরচ অন্ততপক্ষে 40 থেকে 50টা চিট ফান্ড এই পশ্চিমবাংলায় এই ধরনের খরচ করেছে। আমি তোমাকে কয়েকটা নাম করে বলছি, যে রয়্যাল, রাহুল, অ্যাঞ্জেল, আইকোর, র্যামেল, এই ধরনের চিট ফান্ড, তাদের ব্যবসার সূত্রপাত, কি করে ব্যবসা করেছে, কোথায় করেছে, এই তারা যদি সিবিআই ঠিকভাবে এই তদন্তগুলো করে তাহলে শুধুমাত্র একটা মদন মিত্র না, এইরকম জেলায় জেলায় কয়েকশো মদন মিত্র বেরিয়ে যাবে। তাদের হয় ছেলের বিয়ে, নয় মেয়ের বিয়ে, নয় বাড়ি করতে গিয়ে, নয় গাড়ি করতে গিয়ে কি রাজকীয় খরচ এই চিট ফান্ডগুলো করেছে। একটি টাকাও চিট ফান্ডের টাকা না, আমানতকারীদের টাকা। আমি দেবাশিস বাবুর কাছে এইটা নিয়ে যাবো। দেবাশিস বাবু, একদম পাশাপাশি দুটো ছবি রাখুন, মানে একদিকে বিপুল একটা বিয়েকে কেন্দ্র করে বিপুল আয়োজন, চমক, খরচ, আর অন্যদিকে সারদার আমানতকারী, তাদের চোখের জল, তাদের কান্না, আত্মহননের পথ বেছে নিচ্ছেন, 100-র ওপর মানুষ আত্মঘাতী। দুটো ছবি পাশাপাশি রাখলে তো নিষ্ঠুর একটা রসিকতা। আমরা একটা দূরত্বে আছি, তাই তুমি ঠিক দেখতে পাওনি আমি কাগজে কি লিখেছি। আচ্ছা, মানে যখন এই বিষয়টা দেখছি তখন ঠিক এটাই মনে এসছে, আর কিচ্ছু ওর জিনিস মনে আসেনি। একটা টাইটেল আলোচনার, যে খুব সাধারণ কথা। দেখো, একটা প্রতিক্রিয়া আমাদের খারাপ লাগতে পারে, একটা অল্পবয়সী ছেলে, একটা অল্পবয়সী মেয়ে, তাদের বিয়ে হচ্ছে, যে কোনো মানুষ একটা শুভ অনুষ্ঠান, বাড়ির একটা অন্য জায়গা, এবং আমি নিশ্চিত যে যদি আজকে তারা এই অনুষ্ঠানটা দেখে তাদের মনটাও ভীষণ খারাপ লাগছে, কারণ এটা একটা সম্পর্কের চাই। এটা একটা দিক। আর ঠিক পাশাপাশি আরেকটা দিক যেটা তুমি তুললে, যে এই রাজ্যের লক্ষ লক্ষ মানুষ, এবং বারবার তুমি জানো গত 1.5-2 বছর ধরে আমরা এই এক কথা বলছি, সারদা নয়, মানে উদাহরণ আমি বলি 1.25-200-200-র কাছাকাছি কোম্পানি, ছোট বড় মাঝে নেমে, এদের টাকা, আমানতকারীর টাকা লুট হয়েছে। লুট কথাটা বলছে, একটা হচ্ছে ব্যবসাদার ভুলভাবে বুঝিয়েছে, কিন্তু এরপর যে পয়সাটা তোলা হয়েছে, এই পয়সাটা কিন্তু কোনো অর্থনৈতিক কারবার। আরেকটা বাস্তব কথা, যদি ধরুন সেই টাকা তোলা হয় এইভাবে কার্যত কোট আনকোট, যদি সত্যি হয় ওড়ানো হয় না, এইবার আমি জাস্ট ওই খানটাতেই আসছি, একদম এক্স্যাক্টলি তোর প্রশ্নগুলো এত পয়েন্টেড হচ্ছে, যে এইবার যে লুট কথাটা বলছি, মানে সেটা কখনোই কোনো অর্থনৈতিক কারবারের মধ্যে পয়সাটা ঢুকলো না। তাহলে এই পয়সাটা যদি কোনো রকম অর্থনৈতিক কারবারের মধ্যে বিনিয়োগে না যায়,
তাহলে সেই মানুষের পয়সাটা তুমি যতই তদন্ত, সেই মানুষের পয়সাটা তুমি কিভাবে ফেরত দেবে যতক্ষণ না যে মানুষরা লুট করেছে তাদের কাছ থেকে এই পয়সাটা রিকভার করা যাবে। অর্থাৎ যদি আমরা কেউ জানি না, কিন্তু সবই এগুলো অভিযোগ কথা শোনা, তদন্তের মাধ্যমে যত ধরনের ব্যয়ের চেহারা পাওয়া যাচ্ছে, শুধু বিয়েকে কেন্দ্র করে না, গোপন এবং প্রকাশ্যে আসা, এই সমস্ত জায়গা থেকে যদি আলটিমেটলি রিকভার করা যায়, যে জায়গায় বিশাল প্রশ্ন আছে, কিন্তু লড়াইটা সেখানে। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। তদন্তের মাধ্যমে যত ধরনের ব্যয়ের চেহারা পাওয়া যাচ্ছে, শুধু বিয়েকে কেন্দ্র করে না, গোপন এবং প্রকাশ্যে আসা, এই সমস্ত জায়গা থেকে যদি আলটিমেটলি রিকভার করা যায়, যে জায়গায় বিশাল প্রশ্ন আছে, কিন্তু লড়াইটা সেখানে। কারণ একটা জিনিস খুব পরিষ্কার, এটা নিন্দা করতে আমরা তো কেউ চাই না, কিন্তু দেখো আমাদের প্রত্যেকটা মানুষ ফর্মাল সেক্টরে চাকরি করো, ইনফর্মাল সেক্টরে চাকরি করো, তোমার একটা আয় রয়েছে, তার সাথে সঙ্গতিপূর্ণ তোমার একটা ব্যয় থাকবে। প্রশ্ন তখনই উঠছে যে যখন তোমার ব্যয়ের মাত্রা তোমার আয়ের সাথে সমতা রাখতে পারছে না, এবং এই জায়গায় বারবার মনে রাখতে হবে, এই যে ভারসাম্য হারাচ্ছে তার পেছনে কিন্তু শেষ হয়ে যাচ্ছে, মানে কোনো একটা জায়গায় উচ্ছ্বাস আর শেষ হয়ে যাচ্ছে লক্ষ কোটি। ভারসাম্যের কথা হচ্ছে বিজন, আমি এইখানে আসবো। আজকে আমি তোমার সঙ্গে শুরুতেই একটা জায়গায় একমত হইনি যে মদন মিত্র এখন সিবিআই তদন্ত করছে, আদালতে বিচার চলছে, কোনো রকম কনক্লুশন কারুর মনে আসা উচিত নয়। কুণাল ঘোষ, তুমি নিশ্চয়ই এক হবে যে একই রকম একই জায়গায় আছেন, তিনিও তার মামলাগুলোরও বিচার চলছে। আজকে কুণাল ঘোষ প্রশ্ন করছেন যে আমি প্রিজন ভ্যানে আমায় যেতে হচ্ছে, কেন মদন মিত্র গাড়িতে যাবেন? আমার ন্যূনতম সুবিধে দেওয়া হচ্ছে না, কেন এজলাসে বসে মন্ত্রী কথা বলছেন মোবাইল ফোনে? মানে আমি তোমায় বলছি যে এই দুটো ছবি যদি পাশাপাশি রাখো, এটাও তো একটা অসাম্য। মানে আমি একদম পরিষ্কার তোমার কাছে জানতে চাই যে একজন একই রকমভাবে একই মামলায় একজন একটা সুবিধা পাবেন, একজন পাবেন না, এটা তো ঠিক নয়। সুবিধের বেশি এবং কম কে কতটা পাবে? দুজনেই প্রভাবশালী, কিন্তু একজন রাজ্যসভার সাংসদ আর একজন রাজ্যের মন্ত্রী এবং বিধায়ক। হ্যাঁ, মন্ত্রী বিধায়ক। সিবিআই যখন তদন্ত করছে, আদালতে যখন বিচার প্রক্রিয়া চলছে, যদি এদের মধ্যে কোনো ডিসক্রিমিনেশন থাকে, তাহলে তো আদালত নিশ্চিতভাবে সেটা নির্দিষ্ট করে বলবেন যে কেন একে এক্সট্রা। না, আদালত দিচ্ছেন না, উনি বলছেন রাজ্য সরকারের কাস্টাডিতে তো আছে, সেইখানে ডিসক্রিমিনেশন হচ্ছে। আমি বলছি দুজনেই প্রভাবশালী, কিন্তু একজনের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাভয় একজনের ওপর আছে, তার জন্য দল রাস্তায় নামে, আর একজন সাসপেন্ডেড। তাতে তো আমি বলছি যে বিচার ব্যবস্থায় পাওয়ার সুবিধাটা আলাদা হতে পারে না। দল রাস্তায় নামা, ধরুন রাজনীতি করতে আসা একটা মানুষ 30 বছরের রাজনৈতিক জীবন, আর একজন সাংবাদিকতার জীবন থেকে হঠাৎ করে সাংসদ হওয়ার জীবন, দুটোতে তফাৎ আছে। কিন্তু জুডিশিয়াল কাস্টাডি, রাজ্য সরকারের জেল, না, আমি আপনার ওই প্রশ্নের উত্তরটা বললাম যে কার জন্য রাস্তায় নামা। রাস্তায় তখনই নামে যখন মানুষ তার সঙ্গে থাকে, আর যখন মানুষ সঙ্গে থাকে না, সঙ্গে থাকা ভুল করতে পারে, দোষ করতে পারে, হতেই পারে। মদন মিত্র দোষী হতে পারে, আবার নির্দোষও হতে পারে। তো দোষ নির্দোষ প্রমাণ হচ্ছে না, ততক্ষণ কিছু বলা যায় না। সুবিধা পাচ্ছেন কেন? এটা তো আমি সুবিধার জায়গায় যাচ্ছি না, তার পাশে মানুষ আছেন, তার পাশে মানুষ আছেন, তখন তার মানুষ, তার মানুষটা না খুব আপেক্ষিক। আমি বলছি যে দলটি, ধরুন উদয়ন বাবুরা 2011-তে যখন ধুয়ে মুছে যাচ্ছেন, তার আগের মুহূর্তে ফলাফল বেরোনোর আগে বলছিলেন যে বিপুল মানুষ আমাদের সঙ্গে আছেন, তৃণমূল উড়ে যাবে। মানুষটা খুব আপেক্ষিক। একদম আমি বলছি বলতে পারেন, দাবি করতে পারেন যে মদন মিত্রের থেকে বেশি মানুষ আমার সঙ্গে আছেন, পারেন। আমি বলছি এর বিচার কে করবে? আমরা তো এখানে বসে না, এর বিচার করবে ভোটের রাজনীতি, এর বিচার করবে সাধারণ জনগণ যখন ভোটের ফলাফল বের হবে। বিজন, যে রাস্তায় লোক তখনই নামে জনতা যখন সঙ্গে থাকে। এটা জনতা না বলে মমতা বলা উচিত। যে রাস্তায় লোক তখনই থাকে মমতা যখন সঙ্গে থাকে। আর সাংসদ যে হয়েছিলেন, সাংবাদিকতা ছেড়ে সে তো দলের হয়েই করেছিলেন, মমতা দেবীই করেছিলেন, পেছনের ঘটনাটা নয়। সেই সাংবাদিকতা আরো একটা তো আমার মনে হচ্ছে তোমার একটা ভুল বলা হয়েছে, আমি কারেক্ট করতে চাই। তুমি বললে আমাদের ওরা দুজনেই অভিযুক্ত আসামি, কোনো কনক্লুশনে আসা উচিত নয়, এখন বিচার চলছে। কিন্তু সুমন, একটা কনক্লুশন তো আসা যায়
যে বিজন বাইরে আছে, মদন ভেতরে আছে, দুজনের মধ্যে যে তফাৎ, সেই কনক্লুশনটা তো করতে পারি আমরা যে বিজন আজকে এমন কোনো ঘটনা, এক মিনিট, এমন কোনো ঘটনা করেনি যে অভিযুক্ত আসামি হওয়ার মতন। মদন নিশ্চয়ই সেই ঘটনা করেছে, বলেছে সে আজকে জেলের পেছনে। এই কনক্লুশনটা আনতে হবে। এই কনক্লুশনটা একটা বিশাল ব্যাপার যে আজকে অপরাধী বলছি না, আজকে ডিফারেন্স হচ্ছে, আজকে মনে করুন শুধু তৃণমূলের বিধায়ক নেতারাও কেন আমাদের জিজ্ঞেস করে দাদা নেক্সট কে, অমিত শাহ জেলে ছিল, জয়প্রকাশ দা বাইরে ছিল, তো অমিত শাহ বেরিয়ে এসছে, অমিত শাহ কি দোষী বলবেন আপনি? না না, আজকের দিনে সেই সময় না, দোষী বলছি না, সেই সময়ের জন্য যদি অমিত শাহ যখন জেলে আর বাইরে যায়, তাদের সঙ্গে যে বেসিক ডিফারেন্স, আজকে মদন মিত্রের সঙ্গে অন্য লোকদের সেই ডিফারেন্সটা মেনে নিতে হবে। এটা কি মানবেন? আপনি দোষী বলবেন? না, দোষীর কথা বলিনি, সাধারণ অবস্থা। তুমি একটা কথা বলছিলে যে জনগণের সাথে সম্পর্কহীন। আচ্ছা, কি স্বার্থে, কোন দিকে তাকিয়ে এই জনগণের সাথে সম্পর্কহীন লোকগুলোকে ধরে ধরে রাজ্যসভায় পাঠানো হলো? এটা কি উত্তর দেবে? না, বহু ক্ষেত্রে, এবং সারদায় চাকরি করার পরই তো কুণাল ঘোষ রাজ্যসভার টিকিট পেয়েছেন, এরম নন যে সাংবাদিক হিসেবে পেয়েছেন। বহু ক্ষেত্রে যারা বিভিন্ন জায়গায় রয়েছেন তাদেরকে কিন্তু পাঠানো হয়েছে। একটু আগে উদয়নবাবু বলছিলেন বিভিন্ন শুভা প্রসন্নর কথা, তৃণমূল ঘনিষ্ঠ চিত্রশিল্পী শুভা প্রসন্ন, তার যে অ্যাকাউন্টস পেশ করেছিলেন সিবিআই এর কাছে, সিবিআই গোয়েন্দারা তাতে সন্তুষ্ট নন। গতকাল আবার তলব করা হয়েছিল তার অ্যাকাউন্টেন্টকে। দেখুন, যত সময় যাচ্ছে সারদা কেলেঙ্কারির তদন্তে আরো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যাচ্ছে তৃণমূল ঘনিষ্ঠ চিত্রশিল্পী শুভা প্রসন্নর নাম। সিবিআই সূত্র খবর, অ্যাকাউন্ট সংক্রান্ত নথিতে অস্বচ্ছতা থাকায় ফের তাকে ডেকে পাঠানো হতে পারে। সুদীপ্ত সেনকে চ্যানেল বিক্রি সংক্রান্ত সমস্ত নথি জমা দেওয়ার জন্য শুভা প্রসন্নকে নির্দেশ দিয়েছিল সিবিআই। সেই মতো নথি জমাও দেন শিল্পী, কিন্তু সিবিআই এর দাবি সেই নথিতে বেশ কিছু জায়গায় অস্পষ্টতা মেলে, এমনকি সংস্থার আয় ব্যয়ের হিসেবও ঠিকমতো রাখা হয়নি বলে অভিযোগ। এর প্রেক্ষিতেই মঙ্গলবার তৃণমূল ঘনিষ্ঠ এই চিত্রশিল্পীর হিসেবরক্ষককে জেরা করে সিবিআই, কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি 2 ঘন্টা জেরার পরও ব্যালেন্স শিটের কয়েকটি জায়গা নিয়ে বিভ্রান্তি রয়েই গিয়েছে। সিবিআই সূত্রে খবর, শুভা প্রসন্নর চ্যানেল বিক্রি করার সময় ও সুদীপ্ত সেনের চ্যানেলটি দখল নেওয়ার সময়ের মধ্যে 3-4 মাসের ব্যবধান ছিল। গোয়েন্দাদের দাবি, এই কয়েক মাস চ্যানেল চালানোর নাম করে সুদীপ্ত সেনের কাছ থেকে নিয়মিত টাকা নিতেন তৃণমূল ঘনিষ্ঠ এই শিল্পী। আর এখানেই গোয়েন্দাদের মনে দানা বেঁধেছে নয়া প্রশ্ন, চ্যানেল বিক্রি করে দেওয়া সত্ত্বেও কেন সুদীপ্ত সেনের কাছ থেকে টাকা নিতেন শুভা প্রসন্ন? তাছাড়া যে চ্যানেল কোনোদিন চালুই হয়নি তার কোন খরচের জন্য টাকা নিতেন তিনি? এই পরিস্থিতিতে এবার বিভ্রান্তি কাটাতে সিবিআই ফের শুভা প্রসন্নকে জেরা করতে চাইছে বলে সূত্রের দাবি। কিন্তু কোথায় শুভা প্রসন্ন? রাজনৈতিক মহলের অনেকেই কটাক্ষ করে বলছেন, যবে থেকে সারদা তদন্তে তাঁর নাম জড়াতে শুরু করেছে তবে থেকেই অন্তরালে শিল্পী। শুভা প্রসন্নর খোঁজে বুধবার তাঁর বাড়িতে যান এবিপি আনন্দর প্রতিনিধি। দীর্ঘক্ষণ বেল বাজানোর পর অবশেষে দরজা খোলেন এক ব্যক্তি। সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে গেলে যাকে শুভা প্রসন্নর সঙ্গেই দেখা যায়, কিন্তু দরজা খুললেও এবিপি আনন্দর নাম শুনেই দরজা বন্ধ করে দেন তিনি। একটু আসবেন, কথা বলবো। আমি প্রকাশ, এবিপি আনন্দ থেকে। 1 মিনিট শুন না। তারপর বারবার ডেকেও কারো সাড়া মেলেনি, কেউ দরজাও খোলেনি। কয়েকজন প্রতিবেশীর কথা মতো বাড়ির পেছনের দরজাতেও যাওয়া হয়, কিন্তু সেখানেও দেখা মেলেনি কারো। শুভদা, শুভা প্রসন্নদা। শিল্পীর প্রতিবেশীর দাবি, তারা 3-4 আগে শেষবার দেখেছিলেন তাকে। আপনারা ওইখানেই থাকেন? শুভা প্রসন্ন তো এই বাড়িতে থাকেন, তো উনি দেখেন আপনারা? মানে হ্যাঁ, 3-4 দিন আগে দেখলাম, গাড়ি থেকে চলে যাবে। 3-4 দিন আগে দেখলাম। আরো কিছুক্ষণের অপেক্ষা, যদিও দেখা মেলেনি শিল্পীর। সিবিআই এর অবশ্য আশা তারা দেখা পাবেন। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। বুঝতেই পারছেন, আমাদের প্রতিনিধি প্রকাশ পৌঁছে গেলেও শুভা প্রসন্ন অপ্রকাশিতই থাকলেন অন্তত এখনো পর্যন্ত। আমাদের সময় একেবারে শেষ। আপনাদের 4 জনকে অসংখ্য ধন্যবাদ। একটা ছোট্ট বিরতির পর আরেকটা বিষয় নিয়ে ফিরবো, আমাদের সঙ্গে থাকুন। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by High-Tech Smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by High-Tech Smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে।
কথায় বলে বোঝার ওপর শাকের আঁটি। এমনিতে ইতিউটি শোনা যাচ্ছিল যে বিবেকের ডাক, সিবিআই তদন্তের সমর্থন, যাদবপুরের আন্দোলনের প্রশংসা, এমনকি নরেন্দ্র মোদীর প্রশংসা অবধি শোনা গেছিল। কিন্তু এবার রীতিমতো সবাইকে ছাপিয়ে গেলেন তৃণমূল কংগ্রেসের সিউড়ির বিধায়ক স্বপন কান্তি ঘোষ, সরাসরি দুর্নীতির কথা তুলে এবং দলের বিরুদ্ধে মুখ খুলে। স্বপনবাবুর বক্তব্য, তৃণমূল কংগ্রেস পরিচালিত সিউড়ি পুরসভায় দুর্নীতির অভিযোগের তদন্ত যদি শেষ পর্যন্ত রাজ্য সরকার না করে, তাহলে আগামী 15ই ফেব্রুয়ারির মধ্যে তিনি সমস্ত কাগজপত্র নিয়ে দিল্লি চলে যাবেন, দিল্লির কেন্দ্রীয় পুর এবং নগর উন্নয়ন মন্ত্রকে, এবং প্রয়োজন হলে মামলাও করবেন। সাম্প্রতিককালে দুর্নীতি নিয়ে এরম ডেডলাইন নিজেরই দলের বিরুদ্ধে দেয়াটা নিঃসন্দেহে নজিরবিহীন। আমাদের আজকের বিষয় এটা। বিদ্রোহ বিড়ম্বনায় শাসক, ক্ষোভের আগুনে জ্বালানি এবার দুর্নীতি। আলোচনার জন্য এই মুহূর্তে আমার সঙ্গে আছেন, আমার একদিকে আছেন বিজেপি নেতা তথাগত রায়, আছেন মইদুল ইসলাম অধ্যাপক, অন্যদিকে আছেন পার্থপ্রতিম বিশ্বাস অধ্যাপক এবং দেবনারায়ণ সরকার অধ্যাপক। ওদের কাছে আসবো, কিন্তু যে বিস্ফোরক অভিযোগ তুলেছেন স্বপনবাবু, সিউড়ির তৃণমূল কংগ্রেসের বিধায়ক, দেখাবো আপনাদের। যদি দেখা যায় যে কোনো উদ্যোগ নেওয়া হলো না, তাহলে আমাকে আদালতের দ্বারস্থ হতে হবে, কিংবা দিল্লির আরবান ডেভেলপমেন্টের কাছে, ডেভেলপমেন্ট অথরিটির কাছে আমাকে সেখানে গিয়েও কমপ্লেন করতে হবে। দুর্নীতির অভিযোগ পিছু ছাড়ছে না তৃণমূলের। সারদা কাঁটায় যখন বিদ্ধ একাধিক মন্ত্রী সাংসদ, তখন দলের অভ্যন্তর থেকেই ভেসে এসেছে দুর্নীতির তীর। নিজের দলের পরিচালিত পুরসভার বিরুদ্ধেই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন সিউড়ির তৃণমূল বিধায়ক স্বপন কান্তি ঘোষ। আর দুর্নীতির এই অভিযোগের শেষ দেখেই যে তিনি ছাড়বেন, তাও পরিষ্কার করে দিয়েছেন এই তৃণমূল বিধায়ক। আমাকে যদি দল বহিষ্কারও করে দেয়, আমি জলের এই সিউড়ি পৌরসভার দুর্নীতির ব্যাপারে তার এনকোয়ারি না হলে আমি কারো সাথে কোনো রকমে আপোষ করব না। সেরকম যদি দলের ভিতর থেকে আমার বিরোধিতা করে আমাকে বাধ্য করা হয়, তখন আমাকে আমার রাজনৈতিক অবস্থানটা ঠিক করে নিতে হবে যে আমি এখানে রাজনীতি করব কি না, যদি রাজনীতি করি আমি এই দলে থাকবো কি না, অন্য কোনো দলে যাব কি না। দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নাম না করে দলের শীর্ষ নেতৃত্বের দিকে চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক। শীর্ষ নেতাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই দলে। তা যারা কোনো সিদ্ধান্ত দিতে পারবে না, যারা শুনে কোনো বিচার করতে পারবে না, তারা তো মেরুদণ্ডহীন। মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য বলে পরিচিত বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠীর লোক বলেই পরিচিত স্বপন কান্তি ঘোষ। নাম না করে অনুব্রতর মাথায় দলের শীর্ষ নেতৃত্বের হাতকেও খোঁচা দিতে ছাড়েননি সিউড়ির তৃণমূল বিধায়ক। অনুব্রতর থেকে স্বপন কান্তি ঘোষের হয়তো প্রয়োজন কম। আমাকে হয়তো তিনি ভাবছেন যে আমি হয়তো একজন এমএলএ হওয়ারই শুধু যোগ্য, আর তার বেশি আমার হয়তো কোনো যোগ্যতা নেই। প্রত্যেকটা মানুষ ভাবেন তিনি যে কাজটা করছেন সেটা সঠিক কাজ করছেন। স্বপন কান্তির এই ভূমিকা আগেও দেখা গিয়েছে। এর আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে দলের একাংশের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন তিনি। আমাদের দলেও কিছু বেনজল ঢুকে পড়েছে, কেউ তোলা তুলে দলের নেতা হতে চাইবেন, তাহলে কলেজে কাউকে নমিনেশন ফাইল করতে দেবো না, এই মনোবৃত্তি আমাদের যেন না হয়। সারদা নিয়ে সরব বিরোধীরা, দলের অভ্যন্তরে উঠছে দুর্নীতির অভিযোগ। সরকারের 3.5 বছরেই দুর্নীতির এই নানা অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে সামাল দেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। তথাগত রায়ের কাছে যাব। তথাগত দা, 1-2 টাকার অভিযোগ নয়, 10 কোটি 36 লক্ষ টাকা জল প্রকল্প এবং বস্তি উন্নয়ন প্রকল্পে কেন্দ্রের দেয়া টাকা। কেন্দ্র সরকারের কাছে, দিল্লির কাছে যাচ্ছেন, আদালতে যাওয়ার হুমকি দিচ্ছেন। আপনাদের সঙ্গে যোগাযোগ হয়েছে? তৃণমূল ছেড়ে বিজেপিতে আসবেন? আমার জানার মধ্যে যোগাযোগ হয়নি, কিন্তু সেটা এই ক্ষেত্রে খুব বেশি প্রাসঙ্গিক নয়। প্রাসঙ্গিক হচ্ছে যে একজন তৃণমূলের বিধায়ক খুব পরিষ্কারভাবে তার পরিচালিত, তাদের দলের পরিচালিত পুরসভায় একটা বড় আকারের দুর্নীতির দিকে অঙ্গুলি নির্দেশ করেছেন, এবং ইনি প্রথম নন। এর আগে সাধন পাণ্ডে এই ধরনের কথা বলেছেন, দীনেশ ত্রিবেদী এই ধরনের কথা বলেছেন, শুভেন্দু অধিকারী এই ধরনের কথা বলেছেন। এই রকম কথা রাজনৈতিকভাবে মানুষ কখন বলে? এমন অবস্থায় বলে যখন হয় তার কোনো রাজনৈতিক সুবিধে নেবার আছে এই কথাগুলো বলে, আর তা না হলে তার বিবেকের তাড়নাটা এমন জায়গায় চলে গেছে যেতে আর থাকতে পারছেন না।
আর এখানে মানে নিজের অন্য দল থেকে সুবিধা নিচ্ছেন আপনারা। স্বপন, আমি যে তিনজনের নাম করলাম, সাধন পান্ডে, দীনেশ ত্রিবেদী এবং শুভেন্দু অধিকারী, এদের কারোর সঙ্গেই আমাদের দলের কোনো সম্পর্ক হয়নি। এমনি ব্যক্তিগত আলাপচারিতা, একবার প্লেনে দেখা হলো, দুটো কথা বললাম, সেটা তো নয়, সেটা তো বিবেচ্য নয়। বিবেচ্য হচ্ছে যে দলগতভাবে তারা আমাদের কাছে এসছেন কিনা, বা আমরা তাদের দলগতভাবে কোনো রকম ইয়ে করেছি কিনা, কোনো রকম জায়গা দেব বলে বলেছি কিনা, সেটা সেরকম কিছুই করা হয়নি। তা সত্ত্বেও এরা এই সমস্ত কথা বলছেন এবং এটা খুব পুরোপুরি জেনে বলছেন। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। স্বপন ঘোষের কথাই ধরা যাক। স্বপন ঘোষ খুব ভালো জানেন যে তিনি এই ক্ষেত্রে শুধু মমতা ব্যানার্জির নন, মমতা ব্যানার্জির একজন অনুচর, অক্সিজেনবিহীন একজন লড়াকু নেতার সাথে লড়াইতে নেমেছেন, যাতে তার প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে। পারুইয়ের একাধিক পরিবার এই ক্ষেত্রে এই জিনিসের সাক্ষী, সাগর ঘোষের পরিবার এই জিনিসের সাক্ষী। কিন্তু তা সত্ত্বেও উনি যখন এই কথা বলছেন, তখন তার মধ্যে তো সত্যতা আছে, এটা বোঝা যাচ্ছে, অন্তত মনে হচ্ছে। এর সঙ্গে যদি 15 তারিখের মধ্যে দুর্নীতির তদন্ত শুরু হবে, যেটা ওনার দাবি, সেটা উনি চাইছেন। এখন 15 তারিখের মধ্যে যদি না হয়, আমি নিশ্চিত হবে না। উনি বলছেন পঞ্চায়েত ভোটের আগে থেকে 2013 থেকে তিনি বলছেন, এবং লম্বা লিস্ট দিয়েছেন। দলের ভেতরে বলেছেন, না না, দলের ভেতরে এবং শীর্ষ নেতাদের বলেছেন, সেটা তো আমার জানবার কোনো উপায় নেই। কিন্তু উনি যখন বলছেন, তার মধ্যে রজত মজুমদার আছেন, মুকুল রায় আছেন, হ্যাঁ, তাদের সকলকে বলেছেন, এবং এটাতে যে কিছু হবে না সেটা আগে থেকেই জানা ছিল, সেটা সম্ভবত উনিও জানতেন। কলকাতা পুরসভায় আমরা একজন খুব তাবড় নেতাকে বলতে শুনেছি, আরে খাও খাও, এরকম ধরনের কথা। তো সেই পরিপ্রেক্ষিতে যে জিনিসটা হয়েছে সিউড়িতে খুব নতুন কিছু নয়, এবং তিনি যে ঝুঁকি নিয়ে এই কথাগুলো বলছেন, তার মধ্যে আমি বিশেষ করে এই অক্সিজেন ডিপ্রাইভড অনুব্রতর কথা বিশেষ করে বলছি, তাতে এর প্রাণ সংশয় হয়েছে। তা সত্ত্বেও এই যে ঝুঁকি নিয়েছেন, এর মধ্যে নিশ্চয়ই সত্যতা আছে। এর অনুসন্ধান হবে, কিভাবে হবে সেটা এখনো খুব পরিষ্কার নয়, কিন্তু এর অনুসন্ধান নিঃসন্দেহে হবে। এটা করে পালিয়ে যাওয়া যাবে না, বিশেষ করে যখন একজন এমএলএ জিনিসটা তথাগতরা যারা মুখ খুলছেন তাদের একটা লম্বা লিস্ট দিলেন। আপনাদের দেখাই যে এর মধ্যে সব্যসাচী দত্ত কিংবা এই স্বপন বাবু, তারা আজকেও তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তারা পরিষ্কার বলছেন যে যে কথা তারা বলেছেন, তারা যে অবস্থান নিয়েছেন, আজও এই শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকের কথা বারবার শোনা যাচ্ছে, শনিবার শাস্তির কথা শোনা যাচ্ছে, সম্ভাব্য শাস্তির কথা শোনা যাচ্ছে, কিন্তু তারা তাদের অবস্থানে অনড় রয়েছেন। দেখুন, সর্বভারতীয় রাজনীতিতে যাদের নাম আছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না, সেটা তো আমি প্রতিবাদ করব। শুধু সিউড়ির বিধায়ক নন, সূত্রের খবর তৃণমূলের আরও একাধিক বিধায়কের গলাতেই এখন এই সুর। কারণ দলে বিদ্রোহ ক্রমেই দানা বাঁধতে থাকায় মাঝারি স্তরের কয়েকজন বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে হেভিওয়েটদের মুখে লাগাম পরানোর চেষ্টা তৃণমূল শীর্ষ নেতৃত্ব করতে পারে বলে জোর জল্পনা। শনিবারই কালীঘাটে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সূত্রের খবর। কিন্তু তার আগে দলের একাধিক নেতা বিধায়কের প্রশ্ন, যে হেভিওয়েটরা দলের লাইনের বিরুদ্ধে হেঁটেছেন কিংবা প্রকাশ্যে সুর চড়িয়েছেন, কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? কেন শুধু নিচু তলার নেতাদের ওপর নেমে আসবে শাস্তির খাড়া? শুধু এটা হতে পারে না যে স্বপনকান্তি ঘোষ যেহেতু দুর্নীতির অভিযোগ এনেছেন, সেহেতু তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, আর সুব্রত মুখার্জি তারা হেভিওয়েট লিডার, দীনেশ দ্বিবেদী হেভিওয়েট লিডার, হ্যাঁ, তাদের কিছু ব্যবস্থার কথা বলা হবে না বা তাদের সতর্ক করা হবে না, সেটা তো আমি প্রতিবাদ করি। সম্প্রতি মোদির প্রশংসার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনার সুর শোনা গিয়েছে ব্যারাকপুরের তৃণমূল সাংসদের গলায়। Why can't a common man get dignity? And we will get bogged down only talking about our petty, stupid politics. যাদবপুর কাণ্ডে পড়ুয়াদের প্রতিবাদের ধরনকে সমর্থন করেছিলেন সুব্রত মুখোপাধ্যায়। সরকার যখন অভিজিৎ চক্রবর্তীর পাশে, তখন তাঁর পদত্যাগের দাবিকে কার্যত সমর্থন করেছিলেন সাধন পাণ্ডে। আমি যদি বুঝি যে আমাকে কেউ পছন্দ করছে না, তা আমি চলে যাব। বিরোধীরা কটাক্ষ করে বলছেন, সাধন পাণ্ডে তো শুধু যাদবপুরেই থেমে থাকেননি, তৃণমূলের অন্দরে গণতন্ত্রের চেহারাটাও তিনিই সামনে এনে দিয়েছিলেন। আমি যখন পার্টিতে জয়েন করেছি, আমি যখন পার্টির মেম্বার হয়েছি, আমি শুভ
ব্যাপারটা একটু চেপে আছে। পরে নিজের বক্তব্যের সাফাই দেওয়ার চেষ্টা করলেও তৃণমূল সাংসদ দেবব্রত বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে বিদ্রোহ বলেই মনে করেন দলের একটা বড় অংশ। বাদ দেবে কি, সেদিন যে খারাপ লাগবে বাদ দেবে, সে তো রাজা হয়ে গেল, সে তো এক নতাংশ হয়ে গেল। সম্প্রতি তৃণমূলের একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছিলেন শিশির অধিকারীও। ঠিকাদাররা বলছে 6% টাকা না দিলে কাজ দেওয়া হয় না, একটা পুল হয় না বাড়ির সামনে, পুল করতে গেলে বলে এখানে টাকা না দিলে আমি ইরিগেশনকে বলে আটকে দেবো, এসব কথা বলে। কেন বলবো? হ্যাঁ হ্যাঁ, দলে। সারদাকাণ্ডে দল যখন চরম অস্বস্তিতে, তখন সার্বিক মুখ বন্ধে কি হেভিওয়েট বিদ্রোহীদের গায়ে হাত তোলার সাহস দেখাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে। এবিপি আনন্দ। পার্থবাবু, কিছুদিন আগে মঞ্জুল কৃষ্ণ রাজ্যের মন্ত্রী, তিনি রেজিগনেশন দিয়ে বললেন ওনার দম্ভ আছে, সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন। আজকে স্বপন কান্তি, সব্যসাচী দত্ত আবার বলছেন যে এক চুল তাদের অবস্থান থেকে সরছেন না। মানে এটা আপনি সৎসাহস বলতে পারেন, ডেসপারেশন বলতে পারেন, মেরুদণ্ড বলতে পারেন, নাকি তৃণমূলের থাকাটা এখন সুবিধাজনক নয়, এখন অতটা সেফ নয়, অন্য জায়গায় যেতে হবে, সেই জন্য মুখ খুলছেন? কোনটা? দেখুন, যারা মুখ খুলছেন তারা প্রত্যেকে ধোয়া তুলসী পাতা, এটা গ্যারেন্টি করে বলার অবস্থায় অন্তত আমি নেই। কিন্তু মুখ খুলছেন যারা, তাদের ক্ষেত্রে একটা কমন এলিমেন্ট হচ্ছে এরা প্রত্যেকেই শাসক দলের সক্রিয় কর্মী, নেতা, সদস্য, মন্ত্রী, সাংসদ। এখন এই মুখ খোলার প্রশ্নটা খুব মেকানিক্যালি না দেখে মুখ কেন খোলে লোকে দলের বাইরে গিয়ে, এটাই হচ্ছে আমি ভাবার চেষ্টা করি মাঝে মাঝে। একটা হচ্ছে যে শৃঙ্খলার প্রশ্নটা একটা দলের নৈতিকতার সাথে যুক্ত, এমনকি আমাদের ব্যক্তি জীবনও। যদি আমি নীতিহীন অবস্থান নিই, তাহলে আমাকে একটা উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল জীবনযাপন করতে হয়। কিন্তু পাশাপাশি আরেকটা ফ্যাক্টর আপনি কাউন্ট করুন, যারা মুখ খুলছেন সাধারণভাবে তাদের অধিকাংশই কিন্তু সারদার স্পর্শ পাননি, সারদার সঙ্গে তাদের নাম আছে। হ্যাঁ, তাহলে এইবার একটা দল, শাসক দল বেসিক্যালি মানে এখন যে অবস্থায় পৌঁছেছে, প্রায় আইসিইউতে চলে যাওয়ার মতো অবস্থা, সরকারও তাই। এখন তাদের নীতিহীন অবস্থানটা কোন জায়গায়, এটার থেকেই তৈরি হচ্ছে এই সাহস এই বলুন বেপরোয়া মনোভাব। যদি আপনি বিজ্ঞাপনে বলছেন আমি সততার প্রতীক, আর আপনি সারদার মতো চিটফান্ডের বিজ্ঞাপনে ব্যবহৃত হচ্ছে নেতা, মন্ত্রী, সাংসদের নাম, আপনি বলছেন আমি সততার প্রতীক, মা মাটি মানুষের প্রতীক, সবচেয়ে বেশি মায়েরা হচ্ছে আক্রান্ত, নির্যাতিত এ রাজ্যে। আপনি বলছেন আমি মানুষের প্রতীক, এই ব্র্যান্ডিং করতে চাইছেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সবচেয়ে বেশি ঘটছে আমাদের রাজ্যে। এইবার এই কন্ট্রাডিকশনটার মধ্যেই যে এই যে নীতিহীন অবস্থান যখন নিচ্ছে, এখনো আপনি যে মন্তব্যটা করলেন আইসিইউ, অতটা বলার সময় হচ্ছে 2009 অনওয়ার্ডস আপনাদের বামপন্থীদের যে অবস্থা হয়েছিল, সেই অবস্থা অনেকে দাবি করতে পারেন যে তৃণমূল অনেক বেটার অবস্থা। পারহ্যাপস সেটা হচ্ছে যে আমি মানে কম্পেলড হলাম বলতে, কারণ যে ডিরেকশনে যাচ্ছে 3.5 বছরের উপর হয়ে গেছে, তাতে এই যে মন্ত্রী, নেতা, সাংসদের তালিকা, তার মধ্যে একাংশ জেলে আছেন, একাংশ জেলের বাইরে আছেন, এবং যারা বাইরে আছেন তারা যেভাবে মুখ খুলছেন, তাতে আমার মনে হচ্ছে যে দলের মধ্যেকার যে করুণ চেহারাটা সেটা ফুটে উঠছে, এবং এই করুণ চেহারাটা সরকার পরিচালনার সাথেও যুক্ত হচ্ছে, যে কারণে এতগুলো দুর্নীতির কথা। সরকার পরিচালনা, আপনি চমৎকার একটা জিনিস ধরিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে সরকার পরিচালনার সঙ্গে দলের অন্তর্দ্বন্দ্ব যুক্ত হচ্ছে কিনা। অনেকেরই ধারণা যে সুব্রত মুখোপাধ্যায়ের মতো বর্ষিয়ান সিনিয়র মন্ত্রীর একটি প্রকল্প দেখভাল করবেন বেচারাম মান্না, এইটা ফুটবলে যেটা ম্যান মার্কিং হয়, এটা ক্যাবিনেট, সেখানে রাজ্যের মন্ত্রিসভার মধ্যে আরেক ধরনের রাজনীতির ম্যান মার্কিং বলছেন অনেকে। দেখুন, সুব্রতর দপ্তরে বেচারামের প্রবেশ নেহাতি ভার লাঘব, নাকি ঘুরপথে গ্রামোন্নয়ন মন্ত্রীর ওপর নজরদারি? এই প্রশ্নেই এখন তোলপাড় রাজনৈতিক মহল। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে অতি বড় বিরোধীও স্বীকার করেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে দপ্তর গত কয়েক বছরে ঠিকঠাক কাজ করেছে, সেটি হলো পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন। গত কয়েক বছর ধরে একা হাতে যা সামলে আসছেন বর্ষিয়ান রাজনীতিক সুব্রত মুখোপাধ্যায়, এহেন সুব্রতর সঙ্গে বেচারাম মান্নাকে জুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্র খবর, মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত মুখোপাধ্যায়কে বলেন, সুব্রতদা, আপনার ওপর চাপ বড্ড বেড়ে যাচ্ছে, ভাবছি কিছুটা চাপ কমাবো, ভাবছি আপনার কোনো একটা প্রকল্পের দায়িত্ব কাউকে দিয়ে দেব। জবাবে পঞ্চায়েত মন্ত্রী বলেন, বেশ, দিয়ে দিন। এরপর মুখ্যমন্ত্রী উপেন বিশ্বাসকে জিজ্ঞাসা করেন, উপেনদা, আপনি দায়িত্ব নেবেন? তিনি জবাবে বলেন, আমি নেব না, সামনে বনগায় ভোট রয়েছে। উপেন বিশ্বাস না করে দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বেচারাম মান্নাকে বলেন, বেচা,
তুই নে। বেচারাম আপত্তি না করায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিবকে নির্দেশ দিয়ে দেন অর্ডার তৈরি করতে। রাজনৈতিক মহলের একাংশে প্রশ্ন, তবে কি বেচারামকে তাঁর দপ্তরে ঢুকিয়ে ঘুরপথে সুব্রত মুখোপাধ্যায়ের ওপর নজরদারির চেষ্টা মমতার? তাৎপর্যপূর্ণভাবে এই বৈঠকে উপস্থিত ছিলেন না পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলের একাংশের দাবি, সুব্রত মুখোপাধ্যায়ের দপ্তরে কাউকে বসানো হচ্ছে জানতে পেরেই অস্বস্তি এড়াতে মন্ত্রিসভার বৈঠকে গড়হাজির ছিলেন তিনি। এদিকে বিরোধীদের দাবি, সুব্রত মুখোপাধ্যায়ের ওপর মমতার ক্ষোভের ইঙ্গিত তখনই মিলেছিল যখন পঞ্চায়েত মন্ত্রী যাদবপুরের ছাত্রীদের প্রতিবাদের ধরনকে সমর্থন করার পর পাল্টা নিজের কিচেন ক্যাবিনেটের সদস্য ফিরাদ হাকিমকে ময়দানে নামিয়েছিলেন তৃণমূল নেত্রী। গীতশ্রী তো অহিংসা মতে প্রতিবাদ করেছে, হিংসাত্মক কিছু না হলেই আমরা মানে প্রতিবাদ করি না, বিরুদ্ধে বলি না। এটা আমাদের কৃষ্টি সংস্কৃতিতে নয়, যে ছাত্ররা করেছেন তারা অন্যায় করেছেন। বিরোধীদের দাবি, মমতা সুব্রত দূরত্ব যে বাড়ছে তার প্রমাণ মেলে সম্প্রতি বর্ধমানে অমিত শাহের সভার পাল্টা সভায়, যেখানে মঞ্চে লাগানো ব্যানারে সবচেয়ে বড় হরফে লেখা ছিল মূল বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, নিচে অনেক ছোট অক্ষরে লেখা সুব্রত মুখোপাধ্যায়ের নাম। কিন্তু সুব্রতর ওপর মমতা অসন্তুষ্ট বলে যখন জোর জল্পনা, ঠিক তখনই আচমকা তাঁর পাশে দাঁড়িয়েছেন কুণাল ঘোষ। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে সুব্রত মুখোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার দাবি করেছেন তিনি। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা ইস্তফা দিয়ে এসে তদন্ত ফেস করে তারা সরকারে ফিরে যান, আর ততদিন যোগ্যতম মুখ্যমন্ত্রী হিসেবে সুব্রত মুখার্জি সরকার চালান। সব মিলিয়ে মমতা সুব্রত সম্পর্ক ঘিরে তৃণমূলের অন্দরে এখন নয়া জল্পনা। এবিপি আনন্দ। মহিদুল, সুব্রত মুখোপাধ্যায় এই সরকারের বেস্ট পারফর্মার বলে অনেকে বলেন, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচারেও বারবার টাউন হলে যে সভাটা হয়েছে উচ্ছ্বসিত প্রশংসিত হয়েছে তার কাজ, পঞ্চায়েত দপ্তরের কাজ, এই অনেকেই বলেন এই সরকারের সবথেকে ভালো কাজ সেখানে হচ্ছে। তার একটা প্রকল্পের দায়িত্ব একজন প্রতিমন্ত্রীকে দেয়া হলো, তিনি প্রতিমন্ত্রক সামলে এই প্রকল্পটা দেখবেন। বেচারাম মান্না, যে কোন সুব্রত মুখোপাধ্যায় ইয়াংগেস্ট ক্যাবিনেট মিনিস্টার, ইমার্জেন্সির সময় যিনি তথ্য সংস্কৃতি দফতর সামলিয়েছেন, তার অনভিজ্ঞ বেচারাম মান্না তার একটা প্রকল্প দেখবেন। মানে আমি বলছি যে এটা কিভাবে, তোমার জামাত নিয়ে একটা বই বেরিয়েছে, আমি ক্লাস 3 এর কোনো বাচ্চাকে বললাম মহিদুল তোমায় সাহায্য করবে, মানে অনেকটা এইরকম ব্যাপার হয়ে গেল না? পলিটিক্সের ম্যান মার্কিং হচ্ছে। আসলে যেটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী কোথাও না কোথাও তার যে কলিগস আছে, সেই কলিগসরা কোনো কেউ যদি ভালো পারফর্ম করে, সেই ভালো পারফরমেন্সটা ঠিক উনি সহ্য করতে পারছেন না। কোথাও না কোথাও এই একটা ব্যাপার, সবসময় একটা চ্যালেঞ্জ উনি অনুভব করেন যে ও হয়তো আমার থেকে একটু বেটার হয়ে যাচ্ছে। আচ্ছা, ওকে শুভেন্দু অধিকারী জনগণের মধ্যে জনপ্রিয়, আচ্ছা ওকে একটু টাইট দাও, এরকম একটা ব্যাপার। এবং এই যে কুণাল ঘোষ সুব্রত মুখোপাধ্যায়ের কতটা ক্ষতি করলেন, আজকে তো বললেন যে সুব্রত মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালান, এ তো তুমি বুঝতেই পারছো যে অন্য অভিজ্ঞতা থাকতে পারে। একদমই অভিজ্ঞতা থাকতে পারে। আরেকটা এটা হচ্ছে, দেখুন এই যে অন্তর্দ্বন্দ্বের যে ব্যাপারটা তৃণমূলে, এটা কিন্তু তৃণমূলে একটু পুরনো। আপনি দেখবেন কবির সুমন যাদবপুরের যে সাংসদ, উনি তো 2010 সালে একই জিনিস বলেছিলেন, যে প্রাক্তন সাংসদ, উনি একই জিনিস বলেছিলেন। তুমি একটা প্রোগ্রাম করেছিলে আমার মনে আছে, মাননীয় এখন যে মাননীয় মন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কবির সুমন, এবং সেই একটা প্রোগ্রাম তাদের বলেছিলেন যারা কল কিংবা কলের জল বসাতে গেলেও সেখানে সমস্যা হচ্ছে। পরের উনি চলে গেলেন সাংসদ, সেই যাদবপুরের সাংসদ মাননীয় সুগত বসু, উনি কি বলছেন যে আমাদের দেশে এরকম অর্থনৈতিক কেলেঙ্কারি কোনো জায়গায় নেই। এবার এই যে অন্তর্দ্বন্দ্বগুলো, মানে এটা অন্তর্দ্বন্দ্ব ঠিক যেমন আছে একটা যেমন দিক, আবার উল্টো দিকটা হচ্ছে যে মানুষ তৃণমূলের ভেতরে এক ধরনের অন্তর্কলহ কিংবা একটা বিদ্রোহ, যেটা মুখ খুলতে পারছে না। তার কারণ হচ্ছে তৃণমূলের সঙ্গে এক তো শৃঙ্খলার ব্যাপারটা খুব যায় না, হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে ডিসিপ্লিন নেই, অথচ কর্তৃত্ববাদী একটা আছে, কর্তৃত্ববাদ আছে। ফলে মানুষ তৃণমূলের ভেতরে খুব পরিষ্কার পরিচ্ছন্ন স্পষ্টভাবে কথা বলতে পারেন না। কথা যখন বলতে পারেন না, যখন সেখানে গণতান্ত্রিক কোনো পরিবেশ যখন থাকে না দলের মধ্যে, রাজ্যটার মধ্যেও নেই, তখন তারা এই বাইরে তখন কথা বলে যাচ্ছে একের পর এক। দুর্নীতির জায়গা কেন লোকে ডিফেন্ড করবে? যে দুর্নীতির সঙ্গে জড়িত নয়, সে তো তৃণমূলের টিকিটে জয়ী হওয়ার ফলে এখন দেখছি যে তৃণমূলের ব্র্যান্ডে আমি জয়ী হয়েছি, তারপর তো আমার জনপ্রিয়তা আমার চলে যাচ্ছে, মানুষ তো আমাকে ধরবে যে তুমি এমন একটা দলকে প্রতিনিধিত্ব করছো যারা এরকম লক্ষ লক্ষ কোটি মানুষের হচ্ছে টাকা লুট করে। তো এই জায়গাটা কোথাও না কোথাও আসছে, এবং তৃণমূলের ভেতরে এই ভাঙনটা, এটাও একটু পুরনো। আপনি যদি সুব্রত মুখার্জি আগেও
বেরিয়ে গেছিলেন 2005 সালে কলকাতা পৌরসভা নির্বাচনের সময়। মহুয়া মণ্ডলের ক্ষেত্রে আমরা দেখেছি তার আগে, সুদীপ বন্দ্যোপাধ্যায় ঐতিহ্য বলতে একটা চমৎকার শব্দবন্ধ ব্যবহার করেছে। ওর মত হচ্ছে যে শৃঙ্খলার বোধটা নেই কিন্তু কর্তৃত্ববাদ আছে। অনেকে বলছেন সেই কর্তৃত্ববাদ বা শৃঙ্খলা যে যেভাবে ব্যাখ্যা করুন, সেই যে বাঁধন সেটা কিন্তু আলগা হতে শুরু করেছে। কি বলছেন তারা দেখব। একের পর এক বিদ্রোহের সুর, তারপরও বিদ্রোহ দমনে কোনো তাড়াহুড়োর ইঙ্গিত নেই তৃণমূল শীর্ষ নেতৃত্বের। তাৎপর্যপূর্ণ বিষয় হলো বুধবার তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে বসার কথা থাকলেও তা বাতিল করা হয়। সূত্রের খবর, যাবতীয় সিদ্ধান্তের ভার ছেড়ে দেওয়া হয়েছে শনিবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের ওপর, যেখানে দীনেশ ত্রিবেদী, স্বপনকান্তি ঘোষ সহ কয়েকজন বিদ্রোহী সাংসদ বিধায়ককে ডাকা হয়েছে। কিন্তু বিদ্রোহ দমনে তৃণমূলের এই ধীরে চলো নীতির মধ্যেই অন্য গন্ধ পাচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। তাদের মতে মুকুল রায়কে সিবিআই তলবের পর তৃণমূলের অন্দরে এখন অগোছালো অবস্থা। কিভাবে চলতে হবে, কি করতে হবে তা বুঝে উঠতে পারছেন না অনেকেই। তৃণমূল সূত্রে খবর, কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি সাংবাদিক বৈঠক ডেকেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল হয়। এরপর ফের অভিষেকের সাংবাদিক বৈঠক করার কথা থাকলেও তা হয়নি। রাজনৈতিক মহলের একাংশের মতে তৃণমূল শীর্ষ নেতৃত্ব বুঝতে পারছে মুকুল রায়কে ডাকা আর অন্য কোনো মন্ত্রী সাংসদকে তলব করা এক বিষয় নয়। তাই শুক্রবার মুকুল সিবিআই এর সামনে হাজির হওয়ার পর কি হয় সেটা দেখে তবেই শনিবার বিদ্রোহীদের বিষয়ে কোনো সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিতে পারেন বলে মত পর্যবেক্ষকদের একাংশের। কারণ তৃণমূল শীর্ষ নেতৃত্ব চাইছে না তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নিয়ে দলের মধ্যে বিশৃঙ্খলা আরও বাড়াতে। কিন্তু যাদের গলায় বিদ্রোহের সুর, তাদের অনেকেই যে শনিবারের বৈঠককে গুরুত্ব দিতে নারাজ তা পরিষ্কার হয়ে গিয়েছে সিউড়ির তৃণমূল বিধায়কের গলায়। তিনি জানিয়ে দিয়েছেন শনিবার কালীঘাটের বৈঠকে যাবেন না। একটা সভা আছে, যে সভাটা আগে দুবার ক্যান্সেল করেছি, কিন্তু 31 তারিখে আমাকে সেই সভায় উপস্থিত থাকতে হবে। যারা সবজি, মুরগি, মাছ বিক্রি করে তাদের যে বড় একটা অ্যাসোসিয়েশন আছে, তাদের সভা হবে। আমার পক্ষে যদি 31 তারিখ হয় তাহলে যেতে পারবো না। সারদাকাণ্ডে সিবিআই তদন্ত প্রসঙ্গে নিজের মনোভাব ব্যক্ত করে ইতিমধ্যেই দলকে অস্বস্তিতে ফেলেছেন রাজারহাট নিউ টাউনের তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। কিন্তু এই জল্পনাকে গুরুত্ব না দিয়ে নিজের বক্তব্যেই অনড় তৃণমূল বিধায়ক। এনকোয়ারির স্বার্থে যে কোনো মানুষকে ডাকতে পারে। আমি আগেও বলেছি যে যদি আমাকে ডাকে আমিও যেতে রাজি আছি। রাজনৈতিক মহলের একাংশের মতে একসময় তৃণমূলে দলের লাইনের বিরুদ্ধে মুখ খুললেই নেমে আসত শাস্তির খাড়া। দলের বিরুদ্ধে মুখ খোলা মাত্র সাসপেন্ড করা হয়েছিল শিক্ষা মিত্রকে। একই অনুষ্ঠানে বক্তব্য রেখে শোকজের চিঠি পেয়েছিলেন শতাব্দী তাপস পাল। কিন্তু সারদাকাণ্ডের পর সেই তৃণমূলেই এখন বিদ্রোহ সত্ত্বেও ধীরে চলনীতি। কৃষ্ণেন্দু অধিকারী ও প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। দেবনারায়ণবাবু, কোথাও কি একটা দ্বিধা কাজ করছে? গণতান্ত্রিক কেন্দ্রিকতা বামপন্থীদের প্রচুর সমালোচিত হয়েছে নানা কারণে, কিন্তু এই তৃণমূল কংগ্রেসে মুখ খুললেও শাস্তি নেওয়া যাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যারা চলে যেতে চান তারা চলে যান, পর মুহূর্তে আবার তাকে বলতে হচ্ছে যে আমি কিন্তু কাউকে যেতে বলছি না, আমি কাউকে দল ছাড়তে বলছি না। আমি বলছি কোথাও একটা, যেহেতু এই মুহূর্তে সারদার তদন্তের মুখে দল, একটা দ্বিধা কাজ করছে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে। না না, এখানে আলোচনাটা আমি একটু সামান্য বলে নিই। সুব্রত বাবুর পঞ্চায়েত দপ্তরে বহু প্রকল্প আছে, নারেগা প্রকল্প আছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা আছে, ড্রিঙ্কিং ওয়াটার প্রোগ্রাম আছে, স্যানিটেশন প্রোগ্রাম আছে, অনেক প্রোগ্রাম আছে। তার মধ্যে ন্যাশনাল, আমি একটা কথা বলি, আপনি ভারতবর্ষে একজন প্রধান, না আমি একটা বলছি, ন্যাশনাল রুরাল লিভলিহুড মিশন, এটা কাজ হয়। আমি কাগজে দেখেছি এইটা বেশি, এইটা প্রোগ্রেস তেমন হয়নি বলে এই কাজটার জন্য ওনাকে দিয়েছেন। এটাকে যদি বলেন সুব্রত বাবুর সমস্ত কাজ, ন্যাশনাল রুরাল লিভলিহুড মিশন, এই কাজটার সত্যি উন্নতি হয়। মুখ্যমন্ত্রীর একাধিক দপ্তরে একাধিক প্রকল্পের কাজ হয়, ঠিক আছে, কিন্তু একাধিক দপ্তরে একটা প্রকল্পে নিয়ে আপনি যদি সুব্রত বাবুর পরে সুপারদারি করা, এই জিনিসের কোনো মানে নেই। সংখ্যালঘু দপ্তরে অনেক প্রকল্প আছে, আমারও জানা, কিন্তু সংখ্যালঘু দপ্তরে আমি একটা লেখাও লিখেছি 150 প্রতিমন্ত্রী, আমি তা বলিনি 150 কোটি না। সংখ্যালঘু দপ্তরে জানেন এই গত 3 বছরে আমি বলছি প্রায় 3000 কোটি টাকা। আপনি আমার কথা বলবেন না, আমি লিখেছি এবং আমি ডাইরেক্ট যেগুলো পরিকল্পনা হয়েছে গত 3 বছরে, আমি বলছি আপনার কটা বেচারাম মান্না লাগে না। আমি বেচারাম না, আমার প্রকল্প আপনি একটা প্রতিবন্ধী কাজ যদি কিছুদিনের দেরি হয় তার জন্য যদি একজনকে সাহায্য করা হয় এমন কিছু ব্যাপার। নাম্বার 2 আপনার কথা উত্তর দিতে হবে, কারণ এখানে একটা ডিবেট হচ্ছে, ডিবেটটাই তো বলতে হবে। এই যে আমার বন্ধু বলেছেন তারা সব তুলসী পাতা
30 বছর ধরে ই করে আজকে সব না 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 এই যে এইটা বলবেন না, জ্ঞানটা দেবেন না, এবং এই জ্ঞানটা দেবেন না দাদা, জ্ঞানটা দেবেন না। অনেক এই যে সবগুলো 3 বছরে শেষ হয়ে গেছে, আর আপনার 30 বছর কি খেয়েছেন, আর জ্ঞানটা দেবেন দয়াপূর্বক এইটা দেবেন। নাম্বার 3 আর একটা যারা কথাটা বলছে ঠিকই, আমার একটা কথা বলছি, এই যে 10 কোটি 36 লক্ষ টাকা, হ্যাঁ নিশ্চয়ই না হলে উনি কেস করবেন, একটা সুযোগ ও তার না হবেও সামনে যাও, কেন উনি বলেন না তা বলেন না, এটা প্রশ্ন না, না কেস না, উনি বলছেন না এগুলো আর কিছু না, 5টা চিঠি দিয়েছে, দিক না 5টা আরো চিঠি আছে, এখানে কোর্ট আছে, কাছারি আছে, এগুলো কিছু না, প্রচার আসার জন্য, তৃণমূলকে ক্ষতি করার জন্য, এটার জন্য না বলছেন, বিজেপির ইন্ধনে নিশ্চয়ই নিশ্চয়ই। আর এই যারা বলছে তারা ম্যাক্সিমাম হলো কাগুজেবাগ, যারা কাগুজেবাগ তারা এরকম বলবে, তারা গেলে তৃণমূলের কিছু হয় না। এবং মনে রাখবেন এই তৃণমূল সরকার, অসুবিধা তো রয়েছে, অসুবিধাটাকে কাটিয়ে আপনারা মনে করছেন এইভাবে ঘোলাঘুলি দিলে বিজেপি বা তৃণমূল পড়ে যাবে, কিচ্ছু হবে না। এখনো 10 বছর এ দিয়ে কাজ হবে না। না তাহলে তৃণমূলকে বাঁচাবে বেচারাম্মান না, একটা প্রকল্প যদি কিছুদিন তাকে কাজ করতে না দেয় তাহলে আমি আর জানতে পারছি না, কারণ আমার সময় একেবারে শেষ। এখনো পর্যন্ত আমার সম্মানীয় বক্তারা কে কি বললেন এক ঝলকে। আজকের ঘণ্টাখানেকের সফর এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল ঠিক রাত 8টায়। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। Kalyani's Nature Pure presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন, powered by High-Tech Smartphones, শুধুমাত্র ABP আনন্দে।